রাইয়ের চালাকির কাছে খুব বাজেভাবে এবার ফেঁসে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অন্যদিকে অনির্বাণ হঠাৎ করে ব্রেকফাস্ট টেবিলে বসে কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, আজকে তো নির্ঘাত তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে, তাই না? চলো বরঞ্চ আজকে আমার অফিস নেই, আমি বরঞ্চ আজকে তোমার সাথে গিয়ে ডক্টরের সাথে সরাসরি কথা বলে আসবো আর জেনেও আসবো যে তোমার ক্যান্সারটা ঠিক কোন স্টেজে আছে আর তোমার পরবর্তী স্টেপে কী কী ট্রিটমেন্ট করানো হবে, কারণ এটার যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল খরচটা তো অবশ্যই তোমার পক্ষে বহন করা সম্ভব না। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি শুধু শুধু কেন নিজেকে ঝামেলায় ফেলছো বলো তো? আমি তো বলছি যে যেহেতু একটা সরকারি হসপিটাল, সেখানে নিশ্চয়ই খরচটা একটু কম হবে, আর যতটুকু খরচ হবে সেটা আমি সুকল্যাণের ওই পেনশনের টাকা দিয়ে আমি কমপ্লিট করে নিতে পারবো, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি একবারও দিয়ার কথা ভাববে না? দিয়ার ভবিষ্যতের জন্য তো অবশ্যই কল্যাণে সেই পেনশনের টাকাগুলোই প্রয়োজন পড়বে, তখন তুমি দিয়ার ভবিষ্যতের জন্য কোথা থেকে টাকাটা ধার করবে বলো তো? তার থেকে বরঞ্চ তোমার ট্রিটমেন্টের সম্পূর্ণ ভার তুমি আমাকে বহন করতে দাও। অন্যদিকে কোয়েলকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তুমি এতটা রিয়াক্ট করছো কেন বলো তো? তোমার মধ্যে এত বড় একটা মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে আর সেই সম্পর্কে আমরা বাড়ির লোকেরা কেউ কোনো কিছু জানি না। আর হাজারো এরকম ক্যান্সার স্টেজে পৌঁছে যাওয়া পেশেন্টের জন্য তো অবশ্যই ডক্টররা সবসময় বলে তার ফ্যামিলি মেম্বার্সদের কাউকে না কাউকে তার পাশে থাকতে। এখন তুমি একা যদি সবসময় এরকম করেই যাওয়া আসা করো, তাহলে তো ডক্টর এটাই ভেবে নিবে যে হয়তো বা তোমার ফ্যামিলির কেউ নেই। তখন কোয়েল বলতে থাকে যে সত্যি তো আমার ফ্যামিলির কেউ নেই, তাহলে আমি শুধু শুধু লোক দেখানোর জন্য, তাকে ভুল বোঝানোর জন্য কেনই বা তোমাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত করবো বলো তো? তোমরা তোমাদের পার্সোনাল লাইফে যথেষ্ট পরিমাণে বিজি থাকো। রাই, তুমি প্লিজ আমাকে নিয়ে এত মাথা ঘামিও না, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কথাটা খুব একটা খারাপ তো বলেনি কোয়েল, তোমার যদি এই ক্যান্সার নামক মরণব্যাধি রোগটা বাসা বেঁধেই থাকে তোমার মধ্যে, আর এটা যদি সত্যও হয়ে থাকে, তাহলে তো অবশ্যই সেই ডক্টরের সাথে কথা বলার পর সেই জিনিসটা আমরাও জানতে পারবো। তাহলে যদি সরাসরি বসে আমরা সেই জিনিসটা ডক্টরের মুখ থেকে শুনেও ফেলি, তাতেই বা তোমার এত কিসের গায়ে বাচ্চেন, তো সেটাই বুঝতে পারছি না। কোনো মতে তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছো না তো? না, মানে এমনটাও তো হতে পারে যে তুমি অনির্বাণের সিম্প্যাথি গেইন করার জন্য আমাদের কাছ থেকে ডাহা একটা মিথ্যে কথা বলেছো, যার ফলে কিনা এখন তোমার মনে হচ্ছে যে তুমি যদি আমাদেরকে ডক্টরের সামনে নিয়ে যাও তাহলে হয়তো বা তোমার পর্দাটা ফাঁস হয়ে যেতে পারে, তার জন্যই তুমি আমাদেরকে আটকানোর চেষ্টা করছো। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলে রাখছি যে তোমার এই চক্রান্ত কিন্তু কোনো মতে ধারে টিকবে না, কারণ তুমি নিজের পাতা ফাঁদি নিজে একটু একটু করে ফেসে যাবে, কারণ আমরা কিন্তু কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। কোয়েল, তোমাকে অবগত করার জন্য জানিয়ে রাখছি। তখন কোয়েল অনির্বাণের সিম্প্যাথির জন্য বলতে থাকি যে অনির্বাণ, দেখেছো তো আমি বলেছিলাম না, বারবার করে তোমরা আমাকে এরকম করে সন্দেহর কাঠগড়ায় দাঁড় করাবে আর বারবার করে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য সেই প্রেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু তোমাদের হাতে হস্তান্তর করতে হবে। সেরকম করে দিনের পর দিন আমি নিজেকে আরও বেশি অসুস্থ ফিল করব, আমি মানসিকভাবে ভেঙে পড়বো। অনির্বাণ, দোহাই লাগে, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে আমার হালে বরঞ্চ ছেড়ে দাও। আমি নিজের মতো করে অন্য কোথাও আমার থাকার ব্যবস্থা করে নিব, কিন্তু এরকম করে সকলের সন্দেহর নজরে আমি থাকতে চাই না। আই এম রিয়েলি ভেরি সরি। তখন অনির্বাণ বলতে থাকে যে মা কী হচ্ছে? ও যখন নিজে থেকে আমাদের কাউকে ইনভলভ করতে চায় না, তাহলে বরঞ্চ আমরা না হয় নাই বা গেলাম, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে ও ঠিক দিনের পর দিন কতটা কষ্ট পোহাচ্ছে, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে ও চুপ করে আছে। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।